নমস্কার। আমরা আপ্লুত হয়ে শুনছি শঙ্করনাথ মহাশয়ের কাছ থেকে আমাদের মেডিকেল কলেজের বা বলা যায় বাংলার মেডিকেল শিক্ষার ইতিহাস। মেডিকেল কলেজ একদিকে যেমন শিক্ষার ক্ষেত্রে মেধার ক্ষেত্রে ঐতিহ্য বহন করে, অন্যদিকে সেরকম আন্দোলন ছাত্র আন্দোলনেও কিন্তু মেডিকেল কলেজে কোনোদিন পিছপা হয়নি। স্বাধীনতা সংগ্রামী আন্দোলন থেকে সমস্ত আন্দোলন মেডিকেল কলেজের স্টুডেন্টরা কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা জানবো 1860 মানে 1852 সালে যখন প্রথম বাংলায় পড়ানো শুরু হয়, সেই সময় প্যারালালি তিনটে ভাষায়, সংস্কৃত, বাংলা এবং ইংরাজি তিনটে ভাষায় তখন মেডিকেল চর্চা পড়ানো হচ্ছিল মেডিকেল কলেজে। 1858 সালে প্রথমবার সেখানে সমস্যা তৈরি হয় এবং 1860 সালে যারা বেরোচ্ছিলেন তাদের প্রথম আন্দোলন হয় তৎকালীন প্রিন্সিপালের বিরুদ্ধে। বলা যায় সর্বকালের সবচেয়ে খারাপ প্রিন্সিপাল ছিলেন সেই সময়। কে ছিলেন সেই প্রিন্সিপাল, কে ছিলেন সেই আন্দোলনকারী এবং সেই আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিভাবে মাত্র কয়েকদিন বাকি থাকতে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে সন্ন্যাস ধারণ করেন। অসাধারণ অভূতপূর্ব ইতিহাস। চলুন শুনে নেওয়া যাক শঙ্করনাথ মহাশয়ের কাছে। হাহুতাশ করছে, ইংরেজ প্রশাসন হাহুতাশ করছে। কেন? 50 জনকে নেওয়া যাবে, পাস করেছে 21 জন ওই পরীক্ষা। মানে এমন হয়েছে যে 19টা সিট ফাঁকা থাকবে, 19টা না 29টা সিট ফাঁকা থাকবে, এইরকম তার অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই একটা ঘটনাতেই বোঝা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই কি কঠোর ছিলেন, শিক্ষাকে কোনোদিন কোনো কম্প্রোমাইজ করেন। তখন মাত্র 32 বছর বয়স। 1820 ধরলে 1852 মানে মাত্র 32, একদম 32 বছর। সেই বয়সে উনি প্রিন্সিপাল এবং এরকম একটা কঠোর প্রিন্সিপাল যে শিক্ষার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবো না। তাই কেউ হয়তো কানে এসে বলতেও পারে পণ্ডিত মশাই বেশি করে পাস করাবেন, আপনি জানতো এখান থেকে বলতে পারে, এটা আমরা ধরে নিচ্ছে গল্পের মতো। তো যাই হোক, এইটা পাস করলেন। আর 10 জনকে নেওয়া হলো যারা স্কলারশিপ পেয়েছিল। মোট 31 জন প্রথম ব্যাচের, 19 জন ফাঁকা পড়ে রইল সিটগুলো। তার মানে এমনও হওয়া উচিত যদি যোগ্যতা না থাকে সিট ফাঁকা রাখাই উচিত। এটা বিদ্যাসাগর মশাই আমাদের শিক্ষা দিয়ে গেছে। যোগ্যতা না থাকলে ফাঁকাই রাখতে হবে, তা নাহলে অযোগ্যরা বেরোবে। এটাই উনি বলতে চেয়েছিলেন। ঠিক এইটা হলো বাংলা। সেই বাংলা শিক্ষক হিসেবে, প্রবেশিকা পরীক্ষার শিক্ষক যেমন এক্সামিনার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 1858 পর্যন্ত। কারণ 1858 3 নভেম্বর উনি পদত্যাগ করেছিলেন। মানে পদত্যাগ, উনি রিটায়ার করেননি, মানে বনিমানা হয়নি আর কি ইয়ের সঙ্গে। উনি তো কার সঙ্গে বনিমানা হতো না যদি নিজের মনোমতো না হতো। সেক্রেটারি রসময় দত্তর সঙ্গে বনিমানা হয়েছিল। এটা সেক্রেটারির সঙ্গে বনিমানা হয়। রসময় দত্ত সেক্রেটারি অত্যন্ত ভেরুডেন্ট ছিল। বিদ্যাসাগর অনেক বড় বয়সে বড় বিদ্যাসাগরের ছিল, বিদ্যাসাগর পেছনে লেগেছিলেন, এটা বলতেই হবে। সেই রসময় দত্তের ফ্যামিলির ছেলে হচ্ছে গোবিন্দ দত্ত, তার ফ্যামিলির মেয়ে হচ্ছে অরু দত্ত, তরু দত্ত, অর্জু দত্ত, যারা ইংরেজিতে কবিতা লিখেছে। অরু দত্ত সবাই 21-22 বছর বয়সে মারা গেছে। সেই ফ্যামিলি মানে ইয়ে হচ্ছে রসময় দত্ত। যাই হোক, তো 1858 পর্যন্ত তিনি ছিলেন, এক্সামিনার ছিলেন। এবারে বাংলা সেকশনের একটা ঘটনা, অত্যন্ত মানে মনোরম ঘটনা, সেটা মনে রাখার মতো। সেটা হচ্ছে বাংলা সেকশনে পড়তেন বিজয় বলে একটা ছিল। এটা প্রথম ব্যাচ না, এটা প্রথম ব্যাচ না, এটা প্রথম ব্যাচ 52, এটা হচ্ছে 60 ব্যাচ, প্রায় 8 বছর 9 বছর পরে। আচ্ছা, 60 ব্যাচ তখন বিদ্যাসাগর মশাই এক্সামিনার ছিলেন না। 60 ব্যাচে ঢুকছে বিজয় বলে একটা ছিল, 3 বছর। তিনি 63-তে পাস করবেন। 63 যখন পাস করবেন তার মাস 1.5 আগে মেডিকেল কলেজের এক ছাত্রের বিরুদ্ধে একটা অভিযোগ। সে তখন সেকেন্ড ইয়ারে পড়ে, একটু সিনিয়র আমাদের এই বিজয় হচ্ছে। ওই ছেলেটার নাম ছিল বনমালী, বনমালী চট্টোপাধ্যায়।
সে সেরকম সেকেন্ড ইয়ারে করতো। তার বিরুদ্ধে অভিযোগ উঠলো বনমালী নাকি ক্লোরোকুইন মানে সিনকোনা চুরি করে নিয়ে গেছে বাড়ি। তখন সোনার দাম সিনকোনা, এত ম্যালেরিয়া হচ্ছে ওইটাই দিত চিকিৎসা। আচ্ছা, সোনার দাম। উনি নাকি চুরি করে নিয়ে চলে গেছে ছাত্র একটা, বিকেল 5টার পর যখন ল্যাবরেটরি ছেড়ে যাচ্ছে তখন নাকি ও নিয়ে চুরি করে নিয়ে গেছে। কমপ্লেন করছে ওরা, কাকে কমপ্লেন করেছে? প্রিন্সিপালকে। প্রিন্সিপাল কোনো কিছু না ভেবে, ছাত্রের কথা না ভেবে তিনি করলেন কি, থানায় জানিয়ে দিলেন। থানাতে কমপ্লেন করেছে প্রিন্সিপাল, শুধু ছাত্রকে ধরে নিয়ে গেছে, ছাত্রকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। সে জেল খাটছে, ছাত্র প্রিন্সিপাল সেই ছাত্রের জেল খাটাচ্ছে। প্রিন্সিপাল তো হবে বাবার মতো, সেই তো প্রিন্সিপাল তো হবে বন্ধুর মতো, প্রিন্সিপাল তো হবে টিচারের মতো। এর কোনটাই তার ইয়ে ছিল না, গুণ ছিল না। তিনি তার পুত্র সম ছাত্রকে জেলে ঢুকিয়ে দিয়েছে। জেলে করছে ছেলেটা, বের করার কেউ নেই। সুতরাং এজিটেশন, আন্দোলন, মেডিকেল কলেজের স্টুডেন্ট আন্দোলন শুরু হলো। হতে পারে এটা প্রথম আন্দোলন। আর ওই সময় তো সিপাহী বিদ্রোহ হয়েছে, প্রায় সেই সময়, না একটু শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই ঘটনা ঘটছে। ঠিক। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিজয়, আচ্ছা, ফাইনাল ইয়ার ছাত্র। আর মাস দেড় মধ্যে সব ফাইনাল ইয়ার পড়া হবে, হ্যাঁ। পাস করে যাবে। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। আর সেই আন্দোলনের জন্য যেখানে বক্তৃতা হতো সেটা হচ্ছে আমাদের গোলদিঘি, মানে আমাদের আচ্ছা, কলেজ স্কয়ারের পুকুর। ডালা হাউসের ওখানে, না না, কলেজ স্কয়ারের পুকুর আছে, আচ্ছা। পুকুরের ধারে আচ্ছা। তখন বক্তৃতা করতেন, বন্ধুগণ ইত্যাদি ইত্যাদি, যেমন হয় আর কি। এইটা দেখার পর প্রিন্সিপাল যিনি ছিলেন ডক্টর নরম্যান সিভার্স, এর মতো সবচেয়ে খারাপ প্রিন্সিপাল মেডিকেল কলেজে আসি। এর আগে আমরা ভালো শুনলাম, এবার খারাপটা শুনলাম। সবচেয়ে বাজে লোক এটা। কিন্তু নরম্যান সিভার্স ছিল ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক। আচ্ছা, সুতরাং সে ওদিকে কোনো মাস্টার ছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং ছাত্রবর্ষ ছিলেন না কিছু। তো তিনি কোনো গুরুত্বই দিলেন না, যাক আমার ছাত্ররা মরুক, যা খুশি হোক, আমি এর মধ্যে নেই, উঠে যাক বাংলা সেকশন, আমি এর মধ্যে নেই, আমি কোনো মাথা গলাবই না, আমি চুপ করে থাকবো। যেমন চলছে ইংরেজি সেকশন, যেমন চলছে হিন্দুস্তানি সেকশন, চলবে, বাংলা সেকশন উঠে যাক, আমার কিছু যায় আসে না। ও এর আগে ইংরেজি সেকশন এবং হিন্দুস্তানি সেকশন প্যারালালি চলছে, চলছে একই কলেজে চলছে, একই কলেজে চলছে, একই কলেজে 3টে ভাষায় মেডিকেল পড়ানো হচ্ছে। হ্যাঁ, 3টে ভাষায়। বাহ। এবারে এটি যখন চলছে, প্রমাদ করলো ছাত্ররা। কেন? ছাত্রদের মধ্যে অনেকেই আছে যারা স্টাইপেন্ড পেত, স্কলারশিপ পেত না। কেন? এরা এই টাকা, এত গরিবের ছেলে, গ্রামগঞ্জ থেকে এসেছে পড়তে, এরা এত গরিব ছিল, ওই স্টাইপেন্ডের পয়সা এরা খাওয়া দাওয়া যুক্ত। এমনকি শুধু তাই নয়, ওই স্টাইপেন্ডের একটা অংশ গ্রামের বাড়িতে বাবা মার কাছে পাঠাতো, কেন বাবা মাও গরিব, ওই স্টাইপেন্ডের পয়সা বাবা মাও খাওয়া দাওয়া করতো। বন্ধ হয়ে গেল, এই এজিটেশনের জন্য বন্ধ হওয়ার কারণে এদের টান পড়ে গেছে খাওয়া দাওয়া ইত্যাদি। কিছু একটা করো, ওরা সবাই মিলে বললো যে বিজয়দা কিছু একটা করুন আমাদের জন্য। বিজয় বললো, হেরে যাবি? হারবি কি করে? তাহলে এই ঘটনা চলতেই থাকবে, কিছু করো। আছে একজনই আছে যিনি এই সমস্ত সমাধান করতে পারেন, চল তার কাছে। বলে অনেকে মিলে, অন্তত 8-10 জন হবে, মিলে নেতৃত্ব দিতে বিজয় চলল তার কাছে। তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ঈশ্বরচন্দ্র তার বাড়িতে গিয়ে পৌঁছে গেল এরা, বিজয় দিয়ে গিয়ে। কেন এসেছো? বলে পণ্ডিত মশাই, আমরা এসেছি, এই ঘটনা হয়েছে, এইভাবে আমাদের স্কলারশিপ আটকে গেছে, আর প্রিন্সিপাল কোনো গা করছে না, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের এডুকেশন বন্ধ হচ্ছে না। তখন দূর এখান থেকে, পড়াশোনা করবে না, করবে না, খালি গোলমাল করবে, পড়াশোনার সঙ্গে কোনো কম্প্রোমাইজ ছিল না, ওই জন্য যাও এখান থেকে বেরিয়ে যাও। আপনি আগে শুনুন পণ্ডিত মশাই, বিজয় বলল, আপনি পুরোটা না শুনেই বলছেন আমাদের। হ্যাঁ বলো। এই প্রিন্সিপাল সিভার্স, ইনি বলেছেন বাঙালিরা ইতর, বাঙালিরা অভদ্র, বাঙালিরা শয়তান, বলেছে বন্ধ করেছে। কি বললে? এটা বলেছে? ভালো করে বলো তো, এই লেখো, চিঠি লেখো, ভালো করে বসে চিঠি। তাকে লিখছেন বাংলার গভর্নরকে, ভিডেন সাহেব।
ব্রিটেন স্যার কিছু লিখলেন, এটা কি হচ্ছে কি, এটা আপনি দেখুন এটা কি হচ্ছে, এরকম একটা থেকে ক্লাস বন্ধ হয়ে গেছে কয়েক মাস ধরে, আর আপনি চুপ করে বসে আছেন, আপনি গভর্নর। চিঠি পৌঁছতেই তো এরকম গভর্নর বসেছিলেন, তো লাফিয়ে উঠলেন, চিঠি লিখেছে বিদ্যাসাগর মশাই। তো সেই যুগে বিদ্যাসাগর মশাই চিঠি পিঠি এরকম গেলেন না, সবাই লাফিয়ে উঠতেন, মানে এই বোধহয় এসে আমাদের মারধর করেন বোধহয়। তো আর বিদ্যাসাগর মশাই চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারতো না, সাহেবরাও পারতো না, এদেশিরাও পারতো না, সব মাথা নিচু করে কথা বলতো। এটাও ঠিক তাই হলো, চিঠিটা যাওয়ার সঙ্গে সঙ্গে তো হইচই করে গেল। ব্রিটেন সাহেব বললেন, না না এটা কি এক্ষুনি করতে হবে, আমি একটা তদন্ত কমিটি করে দিচ্ছি, সত্যি সত্যি কি ঘটেছিল, ও চুরি করেছিল কিনা কোনো ভাবে, তদন্ত কমিটি, একটা তদন্ত কমিটি করলেন। সেই তদন্ত কমিটিতে সবাই সাহেব, সব শিক্ষক সাহেবরাই ছিল। তো সাহেব অনেক শিক্ষকই ছিল, সাহেব সব শিক্ষক না, সাহেব শিক্ষকদের নিয়ে তদন্ত কমিটি হলো 4-5 জন। সেই তদন্ত কমিটি 7 দিন নিল সময়, 7 দিনে বের করে দিল রিপোর্ট কি ঘটেছিল। সেই রিপোর্টে কি বললো জানো? রিপোর্টে বললো প্রিন্সিপাল দোষী আর বনমালী ছাত্র নির্দোষ। কারা রিপোর্ট দিয়েছে? ইংরেজরাই দিয়েছে। তা আমি বলছি যে তখনকার দিনে সত্যি সত্যি ওরা সত্যিকারে তদন্ত করতো, ধামাচাপা দেওয়া হতো একদম এখনকার মতো। বনমালী ছাড়া পেয়ে গেল, আর মাঝখান থেকে আমাদের প্রিন্সিপাল স্যার বরখাস্ত হলেন, একটু ক্ষমা চেয়ে দিলেন, সরি বললেন, ক্ষমা না, উনি সকলের সামনে বললেন আমি খুব দুঃখিত হয়েছিল বলে তিনি দুঃখ প্রকাশ করলেন। এই যে বিজয় বলো আমি জিতেছি ঠিকই, আমরা জিতেছি ঠিকই, কিন্তু এরকম কেন হবে? কলেজের মাস্টারমশাই যে ছাত্রদের পুত্র মতো ব্যবহার বুঝতে চান না, পুত্রের মতো অ্যালিগেশন দিচ্ছে অযথা এরকম করে, এবং সেটা মিথ্যা অ্যালিগেশন প্রমাণ হয়ে গেল। এই কলেজ আমি আর পড়বো না। আরে পড়, আর তোর কথা তোর দিন 20 আছে বোধহয়, 16 দিন না 20 দিন ছিল। আরে ফাইনালটা পড়ে তুই ডাক্তার হয়ে যাবি। না না এই কলেজে পড়বো না, এই কলেজের কেউ আমার বাবার মতো নয়, এ পড়বো না বলে তিনি চলে যাচ্ছেন। গেটের সামনে দেখা হলো বাংলা সেকশনের মেডিসিনের হেড ডক্টর তামিজ খান। স্যার আমি যাচ্ছি। চলে যাবে? ছেড়ে দেবে? আমি স্যার এখানে পড়বো না, এখানে স্যার প্রিন্সিপাল আমার বাবার মতো নন, আমি পড়বো না। গোসাই বলতো, গোসাই ঠিক করেছো, তুমি চলে যাও, তোমাকে এরা পাস করতে দেবে না। এই ডক্টর তামিজ খান হচ্ছেন ডাক্তার নীলরতন সরকারের টিচার। আচ্ছা, নীলরতন সরকার মেডিসিনে অত বড় ডাক্তার হয়েছেন, তার অনেক কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে তার মাস্টারমশাই ডাক্তার তামিজ খান। ইনি থাকতেন মলমগালে, এই হিল সিনেমার উল্টো দিকে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে মিডল কলেজে পড়াশোনা করেছেন। আর এই বিজয়টাকে, আর বিজয় হচ্ছে বিখ্যাত সাধু বিজয় কৃষ্ণ গোস্বামী। অনেকই ছবি দেখেছি, উনি পরে সাধু হয়ে গেলেন, কিন্তু তিনি প্র্যাকটিস করে যেতেন। হ্যাঁ, তখনকার দিনে নিয়ম ছিল যে 5th ইয়ার পর্যন্ত পড়লে প্র্যাকটিস করা যাবে, ডাক্তার হোক আর নাই হোক। 3rd ইয়ার ছিল, ও তো 3rd ইয়ার মানে ফাইনাল ইয়ার, 5th ইয়ার না, ফাইনাল ইয়ার পর্যন্ত পড়লেই প্র্যাকটিস করা যাবে। তো ফাইনাল ইয়ার ছিল, ও প্র্যাকটিস করতেন। আরো একজন ফাইনাল ইয়ার পড়ে না পাস করেও প্র্যাকটিস করতেন, তিনি কিন্তু সমস্ত ডাক্তারদের ধন্বন্তরী ছিল। তিনি হচ্ছেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাবা। আচ্ছা, তার নাম ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। এই যে আমরা যেখানে বসে এটা করছি, এই পাশের গলিটাই হচ্ছে ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো? ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার পরিচিত বন্ধুদের বা আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।